কোনো পরমাণুতে যতটা প্রোটন থাকবে ততটাই কিন্তু কি থাকবে, ইলেকট্রন থাকবে। সেই তার জন্যই তো পরমাণু নিস্তড়িত বলা হয়। যে কোনো পরমাণু কী হবে, নিস্তড়িত। ওকে তড়িৎ করা যায় যখন কোনো বাইরে থেকে কোনো। হ্যালো স্টুডেন্টস, আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমরা আগের দিন বলেছিলাম যে তোমাদের এবারে শেখাবো প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের যে কাকে প্রোটন সংখ্যা কীভাবে বের করতে হয় বা নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সেগুলো কিন্তু কীভাবে বের করতে হয়, এবং আইসোটোপ, আইসোটন, আইসোবার কাকে বলে সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব করো। তাহলে আজকে চলো কথা বলি যে প্রথমে আমরা কী করব, যে প্রোটন। আচ্ছা, প্রোটনটাকে কি বলা হয়? প্রোটনটাকে মৌলের আদি কণা বলা হয়। আদি কণা মানে কি, প্রথম আবিষ্কার হয়েছিল সব থেকে প্রথমে, তারপর আবিষ্কার হয়েছিল ইলেকট্রন এবং সবশেষ আবিষ্কার হয়েছিল নিউটন। তাহলে প্রোটন আবিষ্কার হয়েছিল প্রথমে, এবং এইটাই হচ্ছে যে কোনো মৌলের কিন্তু ধর্ম নির্ভর করে এর উপরে। মৌলটা কেমন হবে, দেখতে কেমন হবে, কী রকমভাবে থাকবে, এর উপরেই কিন্তু ধর্ম করে। এই জন্য এটাকে আদি মৌল বলা হয়, প্রোটনের আদি কণা বলা হয় প্রোটনটা। এর উপর নির্ভর করে কিন্তু পুরো পরমাণুটা কিন্তু আমাদের বিস্তার করছে। 118টা যে মৌল আছে সেটা কিন্তু প্রোটনের উপর বেস করেই নির্মাণ করা হয়েছে। দেখবে তুমি এই পর্যায় সারণীতে দেখবে পুরোটা প্রোটনের উপর কিন্তু নির্ভর করেই কিন্তু করা আছে। তা প্রোটনটা নিউক্লাইড, একটা আছে নিউক্লাইড কাকে বলে? কোনো মৌলকে যদি এইভাবে আকারে লেখো, যেমন 6C12, এই যে নিচে আর এটা উপরে, মানে এটা বাম পাশেই হবে তোমার, এই সাইডটাই মানে 12, তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে উপরে। তাহলে এটা যে আছে সেটাকে নিউক্লাইড, এইরকম আকারে যদি লেখা যায় কোনো মৌলকে, সেটা হচ্ছে আমাদের নিউক্লাইড বলা হয়। তা নিউক্লাইড এখানে দেখো প্রোটন সংখ্যা, প্রোটনটাকে কিন্তু পারমাণবিক সংখ্যাও বলা হয়। প্রোটন বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, তার মানে কত রকম নামে একে কিন্তু ডাকা যায়। ঠিক আছে, প্রোটন সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত এবং পরমাণু ক্রমাঙ্ক কত, সবটাই কিন্তু হবে সমান হয়ে যাবে 6টি। মানে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এরপরে চলে আসবো আমরা, প্রত্যেকটা বের করবো আমরা ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, প্রোটন, তারপরে আসলাম ইলেকট্রন। তো ইলেকট্রন কতটা হবে? আমরা জানি যে কোনো পরমাণুতে যতটা প্রোটন থাকবে ততটাই কিন্তু কি থাকবে, ইলেকট্রন থাকবে। সেই তার জন্যই তো পরমাণু নিস্তড়িত বলা হয়। যে কোনো পরমাণু কী হবে, নিস্তড়িত। ওকে তড়িৎ করা যায় যখন কোনো বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করা হয়, হয়তো তাপ প্রয়োগ করা হলো, বা সোলার যেটা সিস্টেম আছে সেটা ইলেকট্রনগুলোকে কিন্তু তাপ প্রয়োগে কিন্তু ওকে বের করে দেওয়া যায়। নিম্ন শক্তি স্তর থেকে আয়নাইজেশন শক্তি যেটা বলে সেটাকে বের করে যায়, ওখানে ইলেকট্রনের যে কক্ষপথ থাকে তাকে বের করে যায়, এবং সেটা বেশিরভাগ করে প্রোটনের উপর নির্ভর করবে বা যোজ্যতার উপর নির্ভর করবে। যোজ্যতা কাকে বলে? কোনো মৌলের সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা বেশ করে বসে থাকবে তাকে কিন্তু যোজ্যতা বলা হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। তাহলে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা কী হচ্ছে 6, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? যদি 6টা হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 6টা। আমি আগে বলেছিলাম যে প্রোটন জয়টা, ইলেকট্রনের কিন্তু 6টা। আচ্ছা, নিউট্রন সংখ্যা কয়টা? নিউট্রন সংখ্যা যদি বের করো তাহলে কি করতে হবে, নিউট্রন সংখ্যা হবে, এটা থেকে এটা বাদ দিবে, এটা উপরটাকে বলা হয় ভর সংখ্যা, মনে রাখবে। এইটা থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কিন্তু আমাদের নিউট্রন সংখ্যা বেড়ে যায়। তাহলে 12 থেকে 6 বাদ দিলে হবে 6টি। তাহলে 6টি হবে নিউট্রন সংখ্যা। এবং ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা। তাহলে উপরে কত আছে, 12। তাহলে এই জিনিসগুলো কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে প্রচুর পরিমাণে, তোমরা কিন্তু প্র্যাকটিস করে করে কিন্তু পারবে। তাহলে আমরা যে কোনো পরমাণুর আমরা কি করতে পারি, প্রোটন সংখ্যা বের করতে পারি, বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা। খুব ইজিলিভাবে আমি কিন্তু দেখে দিলাম। এই জিনিসগুলো কিন্তু বারবার তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা চলে যে পরের টপিকে। একই রকমভাবে এবার আমরা আলোচনা করব যে আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? দেখো, যেসব নিউক্লিয়াইডের আইসোটোপ, আইসোটোপ মানে দেখো কাকে বলে? যেসব নিউক্লিয়াইড আমি আগে বললাম যে নিচে যেটা থাকবে সেটা দুটো বেস করে থাকবে, একটা বেস একটা উপরে থাকবে, সেটাকে হচ্ছে নিউক্লিয়াইড। তো যেসব নিউক্লিয়াইডের প্রোটন সংখ্যাটা সমান থাকবে কিন্তু ভর সংখ্যাটা সমান হবে না, সেটাই হচ্ছে আইসোটোপ। বুঝতে পারলে? তাহলে একটা উদাহরণ নিয়ে নাও। ধরো 1H1 1H2, এটা হচ্ছে প্রোটিয়াম, এটা হচ্ছে ডয়টেরিয়াম। হাইড্রোজেনের দুটো আইসোটোপ আমি লিখলাম। হাইড্রোজেনের টোটাল 3টা আইসোটোপ হয়। 1H3 করতে পারো, যেটাকে ট্রাইটিয়াম বলা হয়, সেটা কিন্তু তেজস্ক্রিয় মৌল হয়। 1H3 যেটা থাকবে সেটাকে তেজস্ক্রিয় মৌল বলা হয়।
কারণ তেজস্ক্রিয় মানে ও কিন্তু তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে। সেটা তেজস্ক্রিয়তা কীভাবে আবিষ্কার হয়েছিল সেটা আমি একটু পরে বুঝিয়ে দিব। তাহলে 1s2 1h1 1s2 এটা হচ্ছে কি হচ্ছে দুটো বা তিনটে টোটাল এর হচ্ছে আইসোটোপ। হাইড্রোজেনের আইসোটোপ দেখো প্রোটন সংখ্যা সমান, যেসব মৌলের বা যেসব নিউক্লিয়াইডের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এর সঙ্গে এর ভরের সঙ্গে কিন্তু মিল নেই আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটাই হচ্ছে তোমার আইসোটোপ। তাহলে প্রোটন সংখ্যা সমান হতে হবে, প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা সমান হবে না, সেটা হচ্ছে আইসোটোপ। আচ্ছা মনে রাখার শর্টকাট পদে হলে লাস্টে প আছে, আইসোটোপ প আছে তো প্রোটন বলবে, ঠিক আছে, প্রোটনটা সমান হবে। একই রকম আইসোটোপের পরে আমি চলে আসবো আইসোটোন। তাহলে আইসোটোন লাস্টে ন আছে, তার মানে মনে রাখবে এগুলো শর্টকাট পদ্ধতি, নিজে নিজে করতে পারো। আইসোটোন ন আছে মানে নিউট্রন সংখ্যা সমান, তাহলে যেসব মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু কি হবে, যে প্রোটন সংখ্যা সমান নয় তাকে বলবে আইসোটোন। যেমন দেখো একটা উদাহরণ দিই, একটা আইসোটোনের আমরা কিন্তু একটা উদাহরণ দিই। যেমন দেখো একটা সিলিকন নিলাম, সেটা হচ্ছে 14 এবং 30, আর একটা ফসফরাস নিলাম 15 31। দেখো এখানে দুটোর কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু সমান নেই আছে, এটা 14টা এটা 15টা, কিন্তু এখান থেকে এটা বাদ দাও, 30 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে 16টা, এবং 31 থেকে 15 বাদ দিলেও 16টা। তার মানে কি হচ্ছে, নিউট্রন সংখ্যাটা কিন্তু সমান হচ্ছে কিন্তু প্রোটন সংখ্যা সমান হচ্ছে না, তাকে বলবো আমরা কি আইসোটোন। আইসোটোন জেনে নিলাম। একটা আছে আইসোবার। আইসোবার কাকে বলে, আইসোবার বুঝতে পারছো র আছে, তার মানে কী হবে, ভর সংখ্যা সমান। তাহলে যে মৌলের বা নিউক্লিয়ারের ভর সংখ্যা সমান তাকে বলা হয় আইসোবার। তাহলে আইসোবারটাকে আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরো C6 14, নাইট্রোজেন 7 14। তাহলে এখানে দেখো আইসোবার ভর সংখ্যা সমান, আমি আগে বলেছিলাম যে ভর সংখ্যা তেমন কিন্তু প্রোটন সংখ্যা সমান নেই। এটা দেখো 14 মানে ভর সংখ্যা সমান, নিউট্রন নিচে প্রোটন সংখ্যা কিন্তু 6 আর 7 সমান হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে আইসোবার। তাহলে আইসোটোপ, আইসোটোন, আইসোবার কিন্তু খুব সহজে আর কিন্তু আমরা জেনে নিতে পারলাম যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার কাকে বলা হয়। তাহলে তোমরা পরীক্ষাতে আসলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে বোঝাতে পারবে আর পারবেও, আমরা জানি 100%। এই চ্যানেলটা ফলো করলে কিন্তু অনেক কিছু আমাদের কোনো পয়সা লাগে না, এর জন্য কোনো পয়সা নিচ্ছে কি, কিছু পয়সা নিচ্ছে না, তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করো প্রচুর পরিমাণে, দেখতে থাকো বিভিন্ন ধরনের ভিডিওগুলো। আচ্ছা তেজস্ক্রিয়তা, আমি আগে বললাম যে একটু তেজস্ক্রিয়তা আমরা আলোচনা করব। দেখো তেজস্ক্রিয়তা একটু নাম বললেই হবে না, এই পড়ার সম্বন্ধে কিন্তু তেজস্ক্রিয়তা খুব একটা ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয়তা আবিষ্কারের ফলে আমরা কত কিছু সভ্যতা আধুনিক হয়েছে, তেজস্ক্রিয়তার ফলে আমরা কিন্তু অনেক বোমা আবিষ্কার করতে পারছি, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে হচ্ছে, পরমাণুর যে বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক, সেটাও কিন্তু তেজস্ক্রিয়তার ফলে হচ্ছে, এবং বিভিন্ন ধরনের গাছের বয়স জানতে পারছি আমরা কার্বন আইসোটোপের সাহায্যে। এগুলো কিন্তু আমরা কী করতে পারি, যে বিভিন্ন ধরনের আমাদের পরিবেশের জন্য কাজে লাগছে, আমাদের বৈজ্ঞানিকের উন্নত করেছে, আমাদের বৈজ্ঞানিকটাকে উন্নত করার ফলে আমরা কী হচ্ছে, মানে নিজে স্ট্যাটাসটা আমাদের বদলে গেছে, অনেক কিছু করতে পারছি আমরা তার জন্য। তাহলে তেজস্ক্রিয়তা না বললে কিন্তু আমাদের মূর্খমই হবে, তেজস্ক্রিয়তা না জানলে কিন্তু আমাদের হেনরি যে বেকারেল আছে তাকে কিন্তু অবমাননা করা হবে। কারণ আমরা সবারই নাম জানি, রবীন্দ্রনাথ ঠাকুর নাম জানি, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম জানি, এদেরও আমাদের নাম জানা দরকার। বিশেষ করে এই যে হেনরি বেকারেল, নিউটন, আইজাক নিউটন, তারপরে তোমার যে বড় ধরনের বিভিন্ন ধরনের বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, সেগুলোর নাম কিন্তু আমরা কিন্তু জানি না বা জানতে আমরা চাইছি না, কিন্তু তেজস্ক্রিয় আবিষ্কারের ফলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। এবং হেনরি বেকারেল যে বিজ্ঞানী ছিল সে কিন্তু প্রচুর কষ্ট করেছে, প্রচুর কষ্ট করার পরে তিনি কিন্তু বের করতে পেরেছিল তেজস্ক্রিয়তা কাকে বলে। আচ্ছা প্রথমে কী হয়েছিল একটু গল্পটা বলে নিই আমি বোঝানোর মাধ্যমে, যে একটা ওর কাছে প্রতিপ্রভা বলে একটা বস্তু ছিল। প্রতিপ্রভ কাকে বলা হয়, ধরো কোনো জিনিসের উপরে যদি আলো পড়ে ওই আলোর উপর কোনো জিনিসের উপরে যদি আলো পড়ে তাহলে ওটা কীভাবে শোষণ করে নেয়, আলোটাকে শোষণ করে ওর ছাপটা কিন্তু থেকে যায়, ওর ছাপটা কিন্তু পড়ে যায়, এটা হচ্ছে প্রতিপ্রভ বস্তু। তাহলে প্রতিপ্রভ বস্তু ওর কাছে একটা ছিল, নামটা কি হচ্ছে K2SO4 এইটা মৌলটা কিন্তু ওর কাছে ছিল, যেটাকে বলছে পটাশিয়াম ইউরানিল সালফেট। পটাশিয়াম ইউরানিল সালফেট। দেখো পটাশিয়াম ইউরানিল সালফেট ওর কাছে একটা প্রতিপ্রভ বস্তু বলে নাম কিন্তু ওরা জানা ছিল, প্রতিপ্রভ বস্তু হিসাবে কিন্তু এর নাম আছে প্রচুর, পটাশিয়াম ইউরানিল সালফেট। এখন এইটাকে কি করেছিল, সে একটা এই ইউরানিল সালফেটটাকে
এরকম ছোটো ছোটো পটাশিয়াম ইউরানিল সালফেট ছিল, একে একটা কাগজের মধ্যে মুড়ে দিয়েছিল। ঠিক আছে, কাগজের মধ্যে মুড়িয়ে সেটাকে রেখে দেওয়া হয়েছিল পটাশিয়াম ইউরানিল সালফেট। একটা কাগজের মধ্যে মুড়ে এটাকে কাগজের মধ্যে মুড়ে পটাশিয়াম ইউরানিল সালফেটটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। রেখে দেওয়ার পরে ও সূর্যর কাছে, মানে সূর্য যখন আসতো, সূর্য যখন উঠতো, তখন প্রচুর রৌদ্রের সময় সে কিন্তু এইটাকে রেখে দিত। কিছুক্ষণ পরে দেখতো এসে যে ওর মধ্যে ছাপ পড়ে গেছে। ঠিক আছে, কিছু তো রেখে দিত, তার মধ্যে উপরে রেখে দিত, এটা কাগজে ছাপ পড়ে যেত। তাহলে এই যে ছাপ পড়ে যেত, এটাকে কিন্তু কি হতো, যে একটা এই যে কাগজে মুড়ানো, সেটা কি হতো, একটা ফটোগ্রাফিক প্লেটের উপর রাখতো। ফটোগ্রাফিক প্লেট কাকে বলে, যার উপরে কিন্তু ফটোটা কিন্তু পড়বে, যার উপরে ফটোটা পড়বে, একটা কালো রঙের ধরনের জিনিস থাকে, তার উপরে কিন্তু এর ছাপটা পড়ে যাবে। তো এটা ফটোগ্রাফি প্লেটের উপর দিয়ে মুড়ে রেখে দিত, ওর উপরে কাগজে কিন্তু ছাপটা পড়ে যেত। তাহলে এই ছাপটা পড়ার ফলে কী হতো, বুঝতে পারছো যে এটা একটা প্রতিপূর্ব বস্তু নিয়ে কিন্তু কাজ করছিল সে। একদিন কী হলো, যে প্রচুর বৃষ্টি পড়ছিল, প্রচুর বৃষ্টি পড়ার ফলে মেঘে ঢেকে গেছিলো পুরোটাই। মেঘে ঢাকার পরে কী হয়েছিল, যে সে লাইট, মানে পুরো মেঘে বাদল, সূর্যের কিন্তু আলো কিন্তু আসতো না। তার জন্য রাগে, পরীক্ষাটা করতে করতে রাগে 3 দিন ধরে প্রচুর বৃষ্টি, মেঘলা দিন, সূর্যের কোনো আলো দেখা যায় না, কী করলো, সে গিয়ে একটা রেখে দিল একটা বাক্সে। বাড়িতে যে ড্রয়ার ছিল, ড্রয়ারের মধ্যে কিন্তু সেটা রেখে দেওয়া হয়। তো ড্রয়ারে রেখে দেওয়ার পরে 7 দিন পর 5 দিন পর মনটা খারাপ করে আর একটা জিনিস দেখবে, যে যেখানে যে জিনিসটা আনএক্সপেক্টেড, মানে এক্সপেক্ট করবে না তুমি, যে জিনিসটা হতে পারে, ওই জিনিসটা হয়ে বসে থাকে। এই জিনিসটা কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে বেশি করে হয়েছে, বিজ্ঞানের যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি করে হয়েছে। তাহলে যে হেনরি বেকারে ছিল, উনি কী করেছিলেন, যে ড্রয়ারের মধ্যে রেখেছে, ড্রয়ারের মধ্যে রাখার ফলে 7 দিন পর মন খারাপ হয়ে বের করেছে যে আবার রৌদ্র হয়েছে, রৌদ্রতে দিব। তো তাও দেখে তিনি অবাক কি, যে ও যেহেতু প্রতিপূর্ব বস্তুর রূপে জানে যে প্রতিপূর্ব আলো পড়লে ওটা হয়, কিন্তু আলো ছাড়াই কিন্তু ও বস্তুটা কী হয়েছে, যে ওর ছাপ পড়ে গেছে ওর উপরে। তার মানে ব্যাপারটা কি, এর ছাপ পড়লো কেন? তখন মনের মধ্যে ধারণা আসলো, নিশ্চয়ই এমন একটা বস্তু যে অনবরত কিন্তু যে পটাশিয়াম ইউরানিল সালফেট, সেটা কিন্তু অরিজিনালি কিন্তু রশ্মি বিকিরণ করে, রশ্মি কিন্তু ছাড়তে থাকে অটোমেটিক। সে তার উপর কোনো তুমি অন্ধকারে রাখো বা সূর্য আলো রাখো বা কোনো কিছুতে কোনো এফেক্ট হবে না, এ পড়তেই থাকবে। তাহলে এ পড়তে কী হলো, পুরোটাই কালো হয়ে গেছিলো, প্লেটটা ফটো গেল। তাহলে বুঝতে পারলো যে এই ধরনের একটা রশ্মি বিকিরণ করছে, অজানা একটা রশ্মি তো চোখে দেখা যাচ্ছে না, ওই রশ্মি কি চোখে দেখা যায় না। তো ওই রশ্মিটা পড়েছে, তো রশ্মি থেকে বোঝা গেল যে এটার নাম আমরা দিয়ে দিলাম বেকারেল রশ্মি। এর নাম দেওয়া হয়েছিল প্রথমে হচ্ছিল বেকারেল রশ্মি। পরবর্তীতে মাদাম কুরি এসছে জিনিসটাকে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে মাদাম কুরি এর নাম দিয়েছিল তেজস্ক্রিয় রশ্মি। মাদাম কুরি কী নাম দিয়েছিল, এর তেজস্ক্রিয় রশ্মি নাম দিয়েছিল। তেজস্ক্রিয় রশ্মি আমরা নাম জানি ইউরেনিয়ামের পরে আরও অনেক কিছু আবিষ্কার হয়েছিল, পরপর আছে অনেক মৌল, তার মধ্যে তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে ইউরেনিয়াম। তাহলে এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো আবিষ্কার হলো, সেগুলোর সম্বন্ধে আমরা কী জানতে পারলাম, অনেক কিছু পরবর্তীতে আবিষ্কার হলো, অনেক কিছু আবিষ্কার হয়েছিল। তেজস্ক্রিয় রশ্মির ফলে অনেক কিছু করা যাচ্ছে এখন বিজ্ঞানীদের, তেজস্ক্রিয় রশ্মি ছাড়া কোনো কিছু অসম্ভব কোনো কিছু করা। এই যে আমাদের ক্যান্সার চিকিৎসায় যে হচ্ছে, ক্যান্সার চিকিৎসায় কিন্তু অনেক ধরনের তেজস্ক্রিয় রশ্মি, কিন্তু গামা রশ্মি, এক্সরেতে করা হচ্ছে, অনেক কিছু কিন্তু আমাদের এর যে অজানা এক রশ্মি, এগুলো কিন্তু অনেক ক্যান্সার চিকিৎসায় কাজে লাগছে আমাদের। তাহলে মানে কত জিনিসটা একটু ভাবো, যে ইনি যদি না থাকতেন আজকে আমরা কিন্তু পেতাম, হয়তো অন্য কোনো বিজ্ঞানী করতো, তাহলে কতটা যুগটা আরও কিন্তু পিছিয়ে যেত। তাহলে এনারা আবিষ্কার করার ফলে আজকে জীবনটা কিন্তু খুব সহজ হয়েছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে মোটামুটি আমাদের আলোচনাটা কিন্তু বেশিরভাগই হয়ে গেল। পরমাণুর গঠন, পরমাণু কীভাবে এসেছিলো, পরমাণু কী আবিষ্কার হয়েছিল, সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করে দিলাম। এরপরে আমরা আসবো মোলটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। মোলটা অনেক ছাত্রছাত্রীর মাথায় ঢুকে না, তার জন্য মোলটাকে আরও বিস্তারিতভাবে আসবো পরের দিনে আমি আলোচনা করবো, পরের ভিডিওটা নিয়ে এসে। অতদিন তাহলে ভালো করে পড়ো, আর এই গরমের ছুটিটাকে কাজে লাগাও, মামার বাড়ি মাসির বাড়ি না গিয়ে ভালো করে পড়াশোনা করো। ভৌতবিজ্ঞান জীবনটা খুব সোজা না, একটু টাফ, কিন্তু ভালোভাবে বুঝতে গেলে কিন্তু খুব ভালো হবে। তো আজকে আসি, ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।